This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি। নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে সাফ জানালো ডিভিশন বেঞ্চ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তাহলে এটা তো রীতিমতো ধাক্কা, তাহলে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, যারা চিহ্নিত অযোগ্য তারা এই প্রক্রিয়াতে অংশ নিতে পারবে না। দেখো, রাজ্য সরকার এবং কমিশন দাগি বা চিহ্নিত অযোগ্য তাদের হয়ে সওয়াল করেছিল, তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল। প্রথম দিনই বিচারপতি সৌমেন সেন এই প্রশ্ন করেছিলেন যে তাদের পক্ষ কিভাবে নিচ্ছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কমিশন যে হিসেব সুপ্রিম কোর্টে দিয়েছিল তার একটা অন্য হিসেব কলকাতা হাইকোর্টে দিয়েছে। এবং এসএসসির যুক্তি হলো যে আলাদা করে অযোগ্য সেটা চিহ্নিত করে দেয়নি এসএসসি সুপ্রিম কোর্ট। এবং যারা যদি শাস্তিও পান তাহলে অলরেডি প্যানেল বাতিল হয়েছে, তাহলে একই বিষয় কিভাবে দুবার শাস্তি দেওয়া হচ্ছে। যদিও আলটিমেটলি এই সমস্ত যুক্তি কোনোটাই সেভাবে গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। শুধুমাত্র এই বিষয়ের উপর, অর্থাৎ অযোগ্যরা কি বসতে পারবেন না সেটার ফয়সালা আজকে ডিভিশন বেঞ্চ নিয়েছে। সেক্ষেত্রে অযোগ্যরা এই যে পরীক্ষা হতে চলেছে সেখানে বসতে পারবেন না। অন্যদিকে বয়সের ক্ষেত্রে ছাড় সহ আরো কিছু বিষয় রয়েছে, সেইগুলির বিষয় সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ আগামী সোমবার। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। আন্দোলনকারী চাকরিহারা যারা আন্দোলনকারী তারা কি বলছেন এই রায়ের পর শোনায়। অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের 12% সুদের হারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে। তারপরে তারা পরীক্ষায় বসবে এই আশা করাটাই হচ্ছে প্রথমত অন্যায়। রাজ্য সরকার কমিশন নিতান্তই নির্লজ্জ এবং তারা আরও বেশি অযোগ্য যে তারা এখনও অবধি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে। এটা সবথেকে দুর্ভাগ্যজনক। আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে 1 বছর ধরে রাস্তায় বসে আছি, অবস্থান মঞ্চ, অনশন মঞ্চ, পুলিশের মার খাচ্ছি, রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে রাস্তায় পড়ে আছি, তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি। একজন যোগ্য টিচার হিসেবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষিত নাগরিক হিসেবে এটা খুব লজ্জাজনক। এটার জন্য ধিক্কার জানাবার কোনো ভাষা নেই যে উনি অযোগ্যদের এইভাবে সাথ দিচ্ছে। সরকারের তো একটা কমিটমেন্ট আছেই, মানে বলে না যে নুন খায় তাকে গুণ গাইতে হয়। তাহলে সরকার নুন খেয়েছে, তাই হচ্ছে অযোগ্যদের হচ্ছে পাশ ছাড়তে পারছে না। তার জন্য হচ্ছে সেটা হচ্ছে মানে সর্বসমক্ষে করছে, মানে সরকারি পয়সা খরচ করে উকিল দাঁড় করিয়ে আদালতে সেটা হচ্ছে নির্লজ্জের মতো করছে। বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, বড় প্রশ্ন, বড় শাস্তি একটা এবং বড় বিতর্কের জন্ম দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র। আচ্ছা, এর শাস্তি কি, করা হতে পারলেন কি উপাচার্য? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এটা লজ্জার বিষয়, আমার নিজের লজ্জা লাগছে। অবশ্যই নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় এবং লজ্জার ঘটনা, অত্যন্ত অপমানকর। এটা ভুল তো আমার মনে হয় না, এটা শুধু অপরাধ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্সের প্রশ্নপত্র সামনে আসতেই ছিছিকার চারিদিকে। ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রের 12 নম্বর প্রশ্নে একবার চোখ বোলান, আপনারও লজ্জা লাগবে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। সবার একটাই প্রশ্ন, বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী কেন লিখলেন প্রশ্নকর্তা? ব্রিটিশের ভাষা কেন প্রশ্নকর্তার কলমে? শুধু বাংলা প্রশ্নপত্র নয়, ইংরেজি প্রশ্নপত্রেও একই ভাষা লেখা হয়েছে, হু আর দ্য 3 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যাসাসিনেটেড বাই দ্য মিলিট্যান্ট ন্যাশনালিস্টস অফ মেদিনীপুর। বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, বিপ্লবী না লিখে মিলিট্যান্ট। এ লজ্জা কোথায় রাখবে বাঙালি? সকাল থেকেই প্রতিবাদ শুরু মেদিনীপুরে। প্রশ্নকর্তাদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষককে তো জাতির মেরুদণ্ড বলা হয়, তো সেই মেরুদণ্ডই যদি এরকম প্রশ্নপত্র করে সমাজকে লজ্জায় ফেলে তাহলে আর সেক্ষেত্রে সমাজ কি শিখবে বা ছাত্ররা কি শিখবে? এটা আমরা মেনে নিতে পারছি না। স্বাধীনতা সংগ্রামীর পরিবারের মাথাও লজ্জায় হেট। ছেলে হিসেবে নয়, ওটা সমাজ এবং
ইতিহাসে যে সমস্ত এরা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে লজ্জার বিষয়। বিতর্ক চাউর হতে ভুল স্বীকার করে নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিশোর নন্দী। তদন্ত শুরুর নির্দেশ দেন উপাচার্য দীপক কর। বৃহস্পতিবার দুপুরে ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। প্রশ্নকর্তাকে চিহ্নিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু শাস্তি নিতান্তই মামুলি। উপাচার্য জানিয়েছেন, ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি। প্রশ্ন করার দায়িত্ব থেকে অব্যাহত দিলেই কি যথেষ্ট শাস্তি দেওয়া যায়? প্রশ্ন বাংলার। উপাচার্যের নরম মনোভাব তাঁর কথাতেই স্পষ্ট। টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত, লেখার ভুল, ছাপার ভুল, আর কোনো যুক্তি কি বাকি ছিল? বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনীতির মাটি উত্তপ্ত। বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, এটা বোঝা যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ব থেকে তার দলের জন্ম দিয়েছেন, সেই কংগ্রেস কার্যত ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয়। এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না, এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না। এবারই অবশ্য প্রথম নয়। 2014 সালেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর ইতিহাসের বইয়ে। তা নিয়েও বিতর্কের ঝড় ওঠে, কিন্তু আখেরে লাভ যে কিছুই হয়নি, মানসিকতার পরিবর্তন যে হয়নি, প্রমাণ করে দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কোনো এক অধ্যাপক। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। একে নেই উপাচার্য, তার উপর সিদ্ধান্তহীনতায় ভুগছে কর্তৃপক্ষ। এই দুইয়ের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে লাটে উঠেছে গবেষণা, কারণ গবেষকদের গাইড করারই কেউ নেই। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা দিতে না পারলে বন্ধ হয়ে যাবে গবেষণা। আর এই নিয়ে চরম দুশ্চিন্তায় রিসার্চ স্কলাররা। উপাচার্য নিয়োগ নিয়ে তরজায় জড়িয়ে পড়েন শাসক আর বিরোধী দুই দলেরই ছাত্র সংগঠনের নেতারা। গত 2 বছর ধরে কারা গবেষকদের গাইড হবে, কাদের অধীনে স্কলার ছাত্রছাত্রীরা গবেষণা করবেন তা নিয়ে বিভ্রান্তি চরমে। ঘোর দুশ্চিন্তায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ। তার জেরে গবেষকদের পরীক্ষা নেওয়া হয়নি। গবেষণা শুরুর নির্দিষ্ট সময় অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা দিতে না পারলে গবেষকদের স্টাইপেন্ড বন্ধ করে দেবে ইউজিসি। বন্ধ হয়ে যাবে গবেষণাও। অভিযোগ, এই বিষয়ে হেলদোল নেই কর্তৃপক্ষের। সমস্যা হচ্ছে বহুদিন কোর্স ওয়ার্কে অ্যাডমিশন চালু হয়নি, তো আমার জেআরএফ চালু হয়েছে এই কয়েকদিন হলো, কিন্তু ওটা 2 বছরের মধ্যে যদি না হয় তাহলে জেআরএফটা আর আপগ্রেডেশন করা যাবে না, ফলে আমার ফেলোশিপ বন্ধ হয়ে যেতে পারে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে রিক্রুট হয়েছি এবং আমার প্রজেক্ট চালু হয়েছে এই বছর থেকে, কিন্তু যদি ফার্দার অ্যাডমিশন না হয় তাহলে প্রজেক্ট টেনিউরটা হচ্ছে 3 বছরের। তার সাথে সাথে যদি একসাথে আমরা পিএইচডিটা করে নিতে পারতাম তাহলে আমাদের একসাথে 5টা বছর यूज हो जाता। टाइम तो जा रहा है लेकिन इधर पे एडमिशन नहीं हो पा रहा है और ऐसे करते मेरा प्रोजेक्ट जो खत्म भी होने वाला है लेकिन अभी एडमिशन नहीं हो। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? সূত্রে খবর, প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র নির্দেশ দিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও গবেষকদের গাইড হতে ও পরীক্ষা নিতে পারবেন। ইউজিসির গাইডলাইন অনুযায়ী একমাত্র স্থায়ী শিক্ষকরাই গবেষকদের খাতা দেখা ও গাইড হিসেবে যুক্ত হতে পারেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের এড়িয়ে গবেষকদের পরীক্ষা নিতে গেলে চাপ আসতে পারে বলে সিদ্ধান্তহীনতায় ভুগছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে উপাচার্য না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের ব্যর্থতা মেনে নিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। সমস্যাটা কোর্স ওয়ার্ক আমরা চালু করতে পারিনি, আমাদেরই বিফলতা বলতে পারেন। ছাত্রদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সত্যি অসুবিধা হচ্ছে, সেই ভিত্তিতেই আমরা তৎপর হয়েছি এবং এখন রিসেন্টলি বোর্ড অফ রিসার্চ স্টাডিজ কল করেছি এবং আগামী দিনেই আমরা পিএইচডি কোর্স চালু করব।
কর্তৃপক্ষকে দায়ী করছে বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা মেধা, এখানকার যে মেধাগুলো তারা আলাদা জায়গায় চলে যাচ্ছে। প্রথমত অ্যাডমিনিস্ট্রেটিভ নেগলিজেন্সি বলে আমরা মনে করছি এই বিষয়টাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টাকে সিরিয়াসলিভাবে নিচ্ছে না। এই ঘটনাকে ঘিরেই শাসক বিরোধী ছাত্র সংগঠনের তরজাতুঙ্গে। উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেন টিএমসিপি নেতা কোহিনুর মজুমদার। কোর্টের রায়ের পরও আমরা এক্সপেক্ট করি যে রাজ্যপাল কোঅপারেট করবে এবং রাজনীতির জায়গায় রাজ্যপাল যদি আজকে রাজনীতি করে এটা একটা প্রেসিডেন্ট হয়ে যাবে। আগামী দিন তো বিজেপি ক্ষমতায় আসবে না, আগামী দিন তো অন্য কোনো দল ক্ষমতায় এলো, সে যখন এই কাজটা করবে এই প্রেসিডেন্টটা লে করবে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর যে ব্লক আনব্লক খেলা, এই ব্লক আনব্লক খেলার মধ্যে দাঁড়িয়ে আদপে বিপদে পড়তে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে, রিসার্চারদেরকে। প্রশাসনিক জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নতুন করে যারা রিসার্চ করতে চাইছেন, যারা পিএইচডি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সমস্যা বাড়ছে। তারা গবেষণা শুরুই করতে পারছেন না। নানা সমস্যার মধ্যে কার্যত মুখ গুজে দিন কাটাতে হচ্ছে তাদের। থমকে যাচ্ছে নানা বিষয়ে তাদের গবেষণা, কিন্তু হেলদোল নেই কর্তৃপক্ষে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা দিলীপ ঘোষের গলাতে। তিনি বলছেন, যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, আর যার নামে কেস নেই তার পাশে বসলে খারাপ হয়ে গেলাম। নাম না করে দলের একাংশকে নিশানা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি দীঘাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়ে যারা সোচ্চার হয়েছিলেন, বোধহয় তাদেরকেও সপাটে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন। দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। ফের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইতিবাচক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও হাসি মুখে আলাপচারিতাও সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। দলের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তখন জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলের নাম লেখাবেন দিলীপ? ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্য দিলীপকে কাছে টানার ইঙ্গিত দিয়েছেন। দুজনের মধ্যে বৈঠকও হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন দিলীপ। তারপরেও বুধবার ফের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একই ধরনের কথাই বললেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় বঙ্গ বিজেপির যারা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাদেরও সপাটে জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু লোক অস্বস্তিতে ছিল, সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন দিলীপ ঘোষ, আর এতেই অনেকে বলছেন বঙ্গ বিজেপিতে কামব্যাক করে পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিজের পছন্দের আসনের নামটা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। প্রথম ভোটে জেতা আসন খড়গপুর সদরকেই রণক্ষেত্র হিসেবে বাঁচতে চাইছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। বিজেপির এক সূত্রের দাবি ফের কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে অনেকটা উপদেষ্টার মতো করে কাজ করতে পারেন তিনি। আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো। বঙ্গ বিজেপিতে স্বমহিমায় কামব্যাক। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে নিজের পছন্দের আসনের নামটা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। 2015 সালে বঙ্গ বিজেপির সভাপতি হন দিলীপ ঘোষ। পরের বছর খানিকটা চমকে দিয়ে কংগ্রেসের হেভিওয়েট নেতা 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে খড়গপুর সদর থেকে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। তাতেই
জায়ান্ট কিলার দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা রাজ্য রাজনীতিতে অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আর এবার ফের কামব্যাক করতে সেই খড়গপুরকেই রণক্ষেত্র হিসেবে বাঁচতে চাইছেন তিনি। 2019 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতে সাংসদও হন দিলীপ ঘোষ, কিন্তু 2024 সালে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে টিকিট দেয়। সেখানে কীর্তি আজাদের কাছে হেরে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ এদিন খোঁচা দিয়ে সে কথাও মনে করালেন। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে তো, ক্ষতি তো হয়েছে, সেটা পার্টির ভাবা উচিত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির তীব্র লড়াই হচ্ছে এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো, জাগতে রহো আদি বিজেপি। বিজেপির একটি সূত্রের দাবি, ফের কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। তার ফলে পশ্চিমবঙ্গের কোনো পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে। সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো করে কাজ করতে পারেন দিলীপ। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কুলটি চিনাকুড়ি কয়লা খনিতে চক্রের দাবিতে আন্দোলনে সামিল হওয়া মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ। প্রতিবাদে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ স্থানীয়দের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মহিলা আন্দোলনকারীদের উপর পুরুষ পুলিশ কর্মীরা লাঠি চালিয়েছে এমনই অভিযোগ স্থানীয়দের। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যদিও মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, ছবিতে যেটা ধরা পড়েছে তাই তো গুরুতর অভিযোগ, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে এই ঘটনার কথা বা অভিযোগ অস্বীকার করা হচ্ছে, কারণ যে সময় ঘটনা ঘটেছিল সেখানে কোনো সংবাদ মাধ্যমে কর্মীরা ছিলেন না। যারা আন্দোলনকারী তারাই এই ছবি তুলেছেন এবং সেই ছবি দেখিয়েই তারা কিন্তু থানা ঘেরাও করেছেন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে দুজন একটু বয়স্ক প্রবীণ মহিলা যাদেরকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে এবং এই ঘটনার পরই কিন্তু তীব্র উত্তেজনা বাড়ে। কারণ কয়েক বছর ধরে তারা চাকরির দাবিতে চিনাকুড়িতে আন্দোলন চালাচ্ছেন। সেই আন্দোলনে কুলটি থানার পুলিশ গেল কেন বা কি এমন ঘটনা ঘটেছিল লাঠিচার্জ করতে হলো সে নিয়েও কিছু স্পষ্ট নয়। এই ঘটনার পর সংগঠিতভাবে চিনাকুড়ি গ্রাম কমিটি যে রয়েছে তারা থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশকে ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন এবং ঘটনার জন্য যে পুলিশ লাঠিচার্জ করেছে, মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেছে, তার তদন্তের দাবি তুলেছেন। ধন্যবাদ। ডুলির পর খাটিয়া, নারায়ণগঞ্জ দাসপুরের পরে বাসুতি, পথশ্রীর রাজ্যে হতশ্রীর রাস্তা। গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, বাধ্য হয়ে খাটিয়া চাপিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। দেখুন সেই ছবি। আমরা এর আগে নারায়ণগড়ের ছবিও দেখেছি, সেখানে একজন অসুস্থ বৃদ্ধাকে ডুলি করে নিয়ে যেতে হচ্ছে। দেখুন নারায়ণগড়ের সেই ছবি, অসুস্থ বৃদ্ধা, এনার হার্টের অসুখ, তিনি হার্টের রোগী, তাকে এরকম ভাবে ডুলি করে নিয়ে যেতে হচ্ছে কারণ যে রাস্তার বেহাল দশা, কাঁচা রাস্তা, সেখানে অ্যাম্বুলেন্স ঢোকে না। দেখুন একদিকে নারায়ণগড়ের ছবি দেখছেন, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন সুতির ছবি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, নারায়ণগড় সুতি একের পর এক ছবি এরকম ভাবে সামনে চলে আসছে, কোথাও অসুস্থ বৃদ্ধাকে ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও সেখানে গর্ভবতী অন্তঃসত্ত্বা মহিলাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়া চাপিয়ে। একদমই দেখো, সেই ছবি কিন্তু সামনে এসেছে যে অন্তঃসত্ত্বা মহিলা তাকে কিন্তু খাটিয়াই করে নিয়ে যাচ্ছে, কারণ তার চিকিৎসা প্রয়োজন, যে তার অন্তঃসত্ত্বা রয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাবে। গ্রামে কোনো রকম ভাবে কিন্তু না, এই বেশ কয়েকদিন বৃষ্টিতে এতটাই রাস্তায় কাদা হয়েছে যে কোনো রকম ভাবে ট্রাক্টর পর্যন্ত গ্রামে ঢোকে না এবং সেই ক্ষেত্রে তারা খাটিয়াই করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। যে পথশ্রী, তুমি যে এমনটা বলছিলে যে হতশ্রী অবস্থা, এই গ্রামের রাস্তায় কিন্তু একাধিকবার কিন্তু টেন্ডার হয়েছে কিন্তু সেইখানে কিন্তু কাজ হয়নি। কেউ কেউ আবার গ্রামের বাসীরা অভিযোগ করছে যে টেন্ডার হয়েছে, টাকা উঠে গেছে কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। রাস্তার কিন্তু এইরকমই বেহাল দশা রয়েছে। প্রায় 70 থেকে 80টি পরিবার রয়েছে এই গ্রামে যাদের এইরকম ভাবেই
জীবনযাপন করতে হয়, যে কোনো অসুস্থতার কারণে ডুলি হোক বা খাটিয়ে এইভাবে যেতে হয়, বয়স্ক বৃদ্ধা থেকে সকলে, এবং রাস্তা থেকে বেরোনো স্কুল কলেজ যাওয়ার ক্ষেত্রে যে ছাত্র পড়ুয়ারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এবং শুধুমাত্র যে সুতি এলাকায় যে এই রাস্তা খারাপের এই চিত্র এমন নয়, পথশ্রী হতশ্রী অবস্থা যদি দেখা যায় কোটানকোট যে কথাটি বললে, সেটি কিন্তু গোটা মুর্শিদাবাদ জেলার যে অধিকাংশ এলাকাতেই কিন্তু এখন রাস্তার বেহাল দশা রয়েছে। এবং সব থেকে ভয়ানক চিত্র হলো এই সুতির হারোয়া গ্রাম পঞ্চায়েতের এই এলাকা। প্রশাসনের তরফ থেকে এখনো কিছু বলা হচ্ছে? এই যে অবস্থা, যেভাবে সেখানে রোগী থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের দিকে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা, কারণ সেখানে তাদের যে অভিযোগ যে রাস্তা টেন্ডার হয়েছিল, টাকাও হয়তো উঠে গেছে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত কোনোভাবে রাস্তা হয়নি। প্রশাসনের দিকে কিন্তু তারা আঙুল তুলেছেন, কারণ দীর্ঘদিন জানানোর পরেও কিন্তু এখানে রাস্তা হয়নি। এইভাবে যে যাওয়ার ঘটনা, তবে প্রশাসন আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন, কিন্তু যে কোনো এখনো সেই আশ্বাসেই রয়েছে, তাই তো? ধন্যবাদ কৌশিক। 3 জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সুতি, একদিকে নারায়ণগড় এবং দাসপুর, সেখানকার ছবিও তুলে ধরছি। দেখুন, গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, সেইভাবে কোথাও খাটিয়ায়, কোথাও ডুলিতে করে এইভাবে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, অন্তঃসত্ত্বাকে। সুতির মানুষজন তারা কি বলছেন, সুতির পারাইপুর গ্রামের মানুষজন, বাসিন্দারা তারা কি বলছেন, শুনুন। গর্ভবতী মহিলাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এভাবে রাস্তায় হাঁটতে আপনার অসুবিধা হচ্ছে না? এভাবে যেতে হয় না? প্রতিদিন এরকম করে যেতে হয়, যখনই আমাদের সেন্টারে কি হয় তখন এরকম করে যেতে হয়। ঠিক আছে, দেখুন রাস্তার অবস্থা, এইভাবে গর্ভবতী মহিলাকে সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। আর অসুবিধা যদি আজকে যদি ডেলিভারি হয়ে যায় তো অ্যাম্বুলেন্স কীভাবে আসবে? এখান থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় বা খাটে করে নিয়ে যেতে হবে, যেরকম কোনো অসুবিধা হয়ে যায় তো খাটে করে নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই রাস্তার। বৃষ্টি কমেছে, কিন্তু এখনো জেলায় জেলায় জল যন্ত্রণা। কোথাও কোথাও এখনো ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। কোথাও জলের তোড়ে সেতু ভেঙেছে, কোথাও ফেরিঘাটের ওপর দিয়ে জল বইছে, কোথাও পাকা রাস্তার ওপর দিয়ে জল বইছে এবং সাধারণ মানুষজনকে নাগাল হতে হচ্ছে। ঘাটাল সহ একাধিক জায়গায় এই একই ছবি, জল যন্ত্রণার ছবি দেখাবো এবার আপনাদের। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলে কিছু জেলায় পরিস্থিতি বেশ খারাপ। ফুসছে কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর সহ একাধিক নদ নদী। প্লাবিত ঘাটাল, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার বেশ কিছু এলাকা। বীরভূমে কুয়ে নদীর জল বেড়ে ডুবল সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত গ্রামবাসীদের। সেতু ডুবে যাওয়ায় লাভপুর থেকে কীর্ণাহারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কান্দরকুলো, খাপুর, জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর, বলরামপুর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। টানা বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গেল সাঁইথিয়ার ফেরিঘাট। মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার জন্য এই ফেরিঘাটটি ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন তারা। এদিকে তিলপাড়া ব্যারেজ থেকে দুপুরে জল ছাড়া হয়েছে, তার জেরে ময়ূরাক্ষী নদীতে জলস্তর আরও বেড়ে গিয়েছে। পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে। এই যে গ্রামে এই বন্যার সময় আরেকটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ঘাটালে বাড়ছে জল। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে জল পেরিয়ে চলছে যাতায়াত। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরে ঘাটাল পুরো এলাকা সহ গ্রামীণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি, বিঘের পর বিঘে কৃষিজমি, নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। বানভাসী হওয়ার আশঙ্কায় বাসিন্দারা। অবস্থা বলতে এইসব দোকানদারি আমাদের অসুবিধা হচ্ছে, গোলগাছ করতে হচ্ছে, বারে বারে তুলতে হচ্ছে। এই গাড়ি 3 বার হয়ে গেল। মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দেবো সেন্টারে। কিভাবে যাচ্ছেন? নেমে নেমে যাওয়া হচ্ছে, গোটাই তো জল। বেহাল রাস্তা দেখতে গিয়ে কেউ ফিরলেন জুতো হাতে, কেউ বা টলমলো পায়ে কোনো ক্রমে কাদায় পড়া থেকে বাঁচলেন। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ফিরলেন ঘুরপথে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যদুপুর গ্রামের নদী পাড়ের উপর একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। তার উপরে কয়েকদিন আগে বৃষ্টিতে শিলাবতী নদীর জল বেড়ে রাস্তা তছনছ অবস্থা। ভেঙে গিয়েছে নদী পাড়ের রাস্তার বাঁধ। প্রশাসনের উদাসীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। সেই রাস্তা দেখতে গিয়ে জুতো হাতে বাড়ি ফিরলেন এলাকার পঞ্চায়েত সদস্য। রাস্তা দ্রুত সারাইয়ের আশ্বাস প্রশাসনের। মন্ত্রী সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এবং এক্সিকিউটিভ সাহেব আমাদের সঙ্গে আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আমরা প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করব।
চন্দ্রকোনায় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির জল ছাড়াকে দায়ী করলেন মন্ত্রী মানুষ ভূঁইয়া। আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি, আমরা বারবার উড়িষ্যাকে বলেছি, আমরা বারবার ডিভিসি কে বলেছি, গালুডি ব্যারেজকে বলেছি, তারা কোনো কথাই শুনছেন। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত 10টা। বাঁকুড়ার দিক থেকে আসা জলে প্লাবিত হুগলির গোঘাটে 3টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে দ্বারকেশ্বর ও রূপনারায়ণে জলস্তর ক্রমশ বাড়ছে। আবার ডিভিসির ছাড়া জল মুন্ডেশ্বরী দিয়ে প্রবাহিত হয়ে রূপনারায়ণে পড়ছে। খানাকুলের নদী পাড়ের বাসিন্দারা বিগত বন্যা দেখেছেন, তাই আবার আতঙ্কের কালো মেঘ জমেছে। ইতিমধ্যে গোঘাটে বালি গ্রাম পঞ্চায়েতের মালমহল, পেঁচড়া সহ একাধিক গ্রামের ভিতর জল ঢুকে গিয়েছে। নকুন্ডা, শেওড়া, বালি গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জল থই থই দুর্গাপুরের বহু রাস্তা। প্রবল বর্ষণে দুর্গাপুরের বেশিরভাগ রাস্তায় জলের তলায়। জওহরলাল নেহেরু রোডের সপ্তর্ষি পার্ক ও কবিগুরু রোডে জল জমে যান চলাচল ব্যাহত। রাতভর বৃষ্টিতে দ্বারকেশ্বর নদে আরও বাড়ল জল। জলস্তর বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী ও শালী নদীতেও। জলের তলায় একাধিক সেতু। দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুর উপর দিয়ে প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতায় বইছে জল। সেতু ডুবে থাকায় পারাপার বন্ধ দ্বারকেশ্বর নদের উপর থাকা কিঞ্জাকুড়া, সঞ্জীবনী সেতু ও ভাদুল সেতুতেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো আমরা ওয়েদার রিপোর্টের দিকে, আবহাওয়ার খবরে। দেখি আগামীকাল অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি এবার যদি আমরা হাওড়ার দিকে নজর রাখি, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন থাকছে 25 ডিগ্রি। হাওড়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়ার পর আমাদের নজর যাচ্ছে দীঘার দিকে, সর্বোচ্চ 32, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। এরপর আমরা নজর রাখি একটু নর্থের দিকে, উত্তরের দিকে দার্জিলিং, সর্বোচ্চ সেখানে তাপমাত্রা থাকছে 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকছে 15 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শিলিগুড়ি সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলিগুড়ির পর আমাদের নজর থাকছে আসানসোলের দিকে, সর্বোচ্চ থাকছে 30 ডিগ্রি, সর্বনিম্ন থাকছে 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আসানসোলেও। বোলপুর সর্বোচ্চ 31 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বোলপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে বা পূর্বাভাসের কথা জানা যাচ্ছে। কৃষ্ণনগর সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস থাকছে, সর্বনিম্ন থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষাকাল বলে কথা, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জায়গাতেই থাকছে। এবার আমরা একটু পরের খবরের দিকে নজর রাখি। কথায় বলে টাকা দিলে নাকি বাঘের দুধও পাওয়া যায়। বাস্তবে টাকা ফেললে এই বাংলায় পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা জন্মের শংসাপত্র পর্যন্ত চলে যায় অনুপ্রবেশকারীদের হাতে। সাম্প্রতিক অতীতে এই অভিযোগ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। আর সেই একই অভিযোগ এবার উত্তর 24 পরগনার শ্যামনগরে। রেড চার্ট বেঁধে সরকারি শংসাপত্র মিলছে সেখানে। আর এই বিতর্কে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নাম। চলছে রাজনৈতিক চর্চা। রেড চার্ট, রেস্তোরাঁ হোক বা শপিং মল, বিনোদন পার্ক থেকে বিউটি পার্লার, সর্বত্রই সব পরিষেবায় বাধা ধরা রেট। রেট বেঁধে চাকরি বিক্রিরও সাক্ষী এই বাংলা। এবার সামনে এলো বার্থ সার্টিফিকেট, আধার, ভোটার, পাসপোর্ট তৈরির রেট চার্ট। সেই চার্ট তৃণমূল ছাত্র পরিষদের নেতার লেটার প্যাডে ছাপানো বলে অভিযোগ। সংস্থার নাম গণপতি এন্টারপ্রাইজ, প্রোপাইটার শুভরঞ্জন সিং, ঠিকানা উত্তর 24 পরগনার শ্যামনগর। রেড চার্ট অনুযায়ী জন্মের শংসাপত্র, রেশন কার্ডের জন্য লাগবে 10,000 টাকা, ভোটার কার্ড পেতে 20,000 টাকা, জাতিগত শংসাপত্রের রেট 25,000 টাকা, আবাসিক শংসাপত্র 15,000 টাকা। একই দর আয়ের শংসাপত্রেরও। তবে পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশনের রেট হাই। সব মিলিয়ে 1 লক্ষ টাকার প্যাকেজ। এ ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিশানা করেছেন শাসক দলকে। এরা সব তৃণমূলে পদে বসে আছে, তারা এই সব করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারবেন? আমার এই নামে কোনো কোম্পানি নেই। ট্রেড লাইসেন্সের কথা বলছে, এখানে রেল কোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে।
প্রথমত সরকার কোনো সরকারি জায়গায় ট্রেড লাইসেন্স দেয় না। রুজনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। ভাইরাল হওয়া নথি অনুযায়ী বাংলাদেশ, নেপাল, ভুটানের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট, আধার, রেশন বা ভোটার কার্ড এমনকি জন্মের শংসাপত্র পেতে চাইলে তাদের এই নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এইসব নথি কারা দেবেন তাও উল্লেখ করা আছে ভাইরাল হওয়া নথিতে। বলা হয়েছে উত্তর 24 পরগনার শিউলি ও মোহনপুর পঞ্চায়েতের প্রধান বা সদস্যরা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে এইসব নথি পাওয়া যাবে। এমনকি জাতিগত শংসাপত্র বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র দেওয়া হবে মহকুমা শাসকের দপ্তর থেকে। শুভরঞ্জন কি তাহলে এতটাই প্রভাবশালী? বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের নথিপত্র পাইয়ে দিতে সিদ্ধহস্ত? বিতর্ক উস্কে দিয়েছে এইসব ছবি, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি থেকে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ সবার সঙ্গে শুভরঞ্জনকে দেখা যাচ্ছে। 2020 সালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্যাডে নোয়াপাড়া বিধানসভা এলাকার টিএমসিপি আহ্বায়ক হিসেবে শুভরঞ্জনকে নিয়োগ করার ছবিও সামনে এসেছে। এই পরিস্থিতিতে গোটা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট জোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন অর্জুন সিং। প্রয়োজনে সেনা বা কেন্দ্রীয় এজেন্সি স্তরে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। দুয়ারে সরকারের নামে এসডিও অফিস একটা ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে 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 পাঠানো দেওয়া হচ্ছে। ব্যারাকপুর একটা ক্যান্টনমেন্ট জোন, এই জোনটাকে কেন ইডি সিবিআই এর উপরে নজর দিচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। পশ্চিমবাংলা সরকার করবে না, আর্মি ইন্টেলিজেন্সকে এর মধ্যে ইনভলভ করা দরকার আছে। চোর সবাইকে চোরই মনে করে, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। আমি নিশ্চয়ই চিনি, কিন্তু তার কি কাজ করে কি না করে এই ব্যাপারে জানি না। বাংলা কি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের করিডর? এই নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরে। সংসদের গত অধিবেশনে অনুপ্রবেশ ইস্যুতে সুনির্দিষ্টভাবে বাংলা এবং 24 পরগনার কথা তুলে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার উত্তর 24 পরগনায় টাকার বিনিময়ে নাগরিকত্বের নথি পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়ালো শাসক দলের ছাত্র নেতার, যা নতুন করে উস্কে দিল এই বিতর্ক। ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। 100 দিনের প্রকল্পে বঞ্চনা বনাম হিসেব দিচ্ছে না, এই তরজার অবসান কবে হবে? গ্রামের গরিব মানুষরা যারা এই কাজের উপরে নির্ভরশীল, তাদের সুরাহা কবে হবে? 26 নির্বাচনের আগে জ্বলন্ত এই প্রশ্নগুলো নিয়ে দানা পাকছে রাজনীতি। আর তারই রেশ দেখা গেল কোচবিহারে। 100 দিনের কাজের টাকার দাবিতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে পুলিশে। বিধায়কের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, দমাদম গাড়ির বনেটে চাপড়ানো, তৃণমূল কর্মীরা মারমুখী মেজাজে, তাদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। কোন ক্রমে গাড়ি নিয়ে এলাকা ছাড়লেন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। এ ছবি কোচবিহারের শীতলকুচির গোসাইয়ের হাট এলাকার। সেখানে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। আচমকাই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। দাবি 100 দিনের কাজের টাকা দিতে হবে। একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। তৃণমূলের কর্মকাণ্ড দেখুন, তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে। পুজো করতে গিয়ে বাধা, পুজো করতে তারা দেবে না। বরেন বর্মন মহোদয় আজ গুরু পূর্ণিমার দিন মন্দিরে যেতে বাধা পেয়েছেন, তার জন্য যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার, সেই লিগ্যাল অ্যাকশন বিজেপি লেজিসলেচার পার্টি নেবে। 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না, এই অভিযোগ দীর্ঘদিনের। বারবার এই নিয়ে সরব হতে শোনা গেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। বকেয়া আদায় আন্দোলনের কথাও বারবার বলেছেন তারা। 100 দিনের কাজে টাকা দিতে হবে, আর তা না হলে আন্দোলন কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাবে। বিজেপির পাল্টা অভিযোগ, রাজ্য সরকার খরচের হিসাব দিচ্ছে না। বিস্তর দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় প্রকল্পে। এই টানাপড়েনে এতদিন ধরে 100 দিনের কাজ প্রায় স্তব্ধ হয়ে রয়েছে বাংলায়। হিসাব দাও, টাকা নাও। 2022-এর 31 ডিসেম্বর 3 কোটি 60 লক্ষ জব কার্ড হোল্ডার, আজকে 2 কোটি 60 লাখ হলো কেন? 1 কোটি জব কার্ড ভুয়া। সংঘাতের রেশ এসে পড়েছে রাস্তায়। 100 দিন সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া নিয়ে একাধিকবার বিজেপি নেতারা ক্ষোভের মুখে পড়েছেন। কখনো দিলীপ ঘোষ, কখনো বজবজে সুকান্ত মজুমদার।
সংঘাতের জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন। এই আবহেই গত মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 1 আগস্ট থেকে বাংলায় ফের 100 দিনের কাজ শুরু করতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ ছিল বাংলায় এই প্রকল্পে কাজ শুরু করতে যে কোনো শর্ত দিতে পারে কেন্দ্রীয় সরকার, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। আশা করা হচ্ছে আদালতের এই নির্দেশের পরে অগাস্টের গোড়া থেকে 100 দিনের কাজের শ্রমিকদের সমস্যার সমাধান হবে। কিন্তু রাজনীতির ময়দানে 100 দিনের সংঘাতের আবহ পুরো মাত্রায় বজায় রয়েছে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আলিয়া আক্রান্ত কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদীরা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ। রেজিস্ট্রারের কাছে বিচার চাইতে গেলে টিএমসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ। আপনাদের আরো একবার জানাই, আলিয়ায় আক্রান্ত কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদীরা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ। রেজিস্ট্রারের কাছে বিচার চাইতে গেলে টিএমসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। নিউ টাউন ক্যাম্পাসের মেইন গেটে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ও বহিরাগত দুষ্কৃতীরা জড়ো হয়ে আছে। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যেতে বাধা। আলিয়া আক্রান্ত কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদীরা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ। রেজিস্ট্রারের কাছে বিচার চাইতে গেলে টিএমসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ। নিউ টাউন ক্যাম্পাসের মেইন গেটে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ও বহিরাগত দুষ্কৃতীরা জড়ো হয়ে আছে। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যেতে বাধা।